একজন বাবা তার ছেলের পিতা হিসেবে মানুষের কাছে পরিচিত হবেন, এর থেকে বড় গর্বের, বড় আনন্দের ওর কাছে আর কিছুই হতে পারে না। এখন বলবো ভারতের সঙ্গীত জগতের দুই লেজেন্ড শচীন দেব বর্মন এবং তার সুযোগ্য সন্তান রাহুল দেব বর্মনের কথা। ছেলে সুর দেওয়ার স্টাইল শচীন কর্তার তো পছন্দ ছিল না, কিন্তু কোন ঘটনার পর তিনি নিজেকে রাহুল দেব বর্মনের বাবা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতে থাকলেন। আজ এই পিতা পুত্রের যে ঘটনা বলতে যাচ্ছি, এটা কেবল ওই বর্মন পরিবারের ঘটনা নয়, এটা যেন প্রতিটি ঘরের বাবা ও ছেলের কাহিনী। সাদা কালো সেই জেনারেশন থেকে এখনকার জেনজি, রাহুল দেব বর্মন এবং তার বাবা শচীন দেব বর্মন তাদের সুরের জাদুতে মুড করিয়ে রেখেছেন। তাই তো এখনো রিল থেকে বিভিন্ন ভিডিওতে তাদের গান প্রতি মুহূর্তে ভাইরাল হয়। জেনারেশনের গ্যাপ যেন তাদের গানে মুছে গিয়েছে। কিন্তু যখন আর ডি বর্মন সুর দেওয়া শুরু করলেন, তখন বাবার সঙ্গে ওই জেনারেশন গ্যাপটা খুব ভালোভাবে প্রকাশ পেল। একদিকে শচীন দেব বর্মন ভারতের সঙ্গীতের যে কোর, তাকে বজায় রাখার চেষ্টা করে গেছেন, ক্লাসিক্যালের সঙ্গে মিশিয়েছেন মেঠো সুর, লোকসঙ্গীতকে কি করে মানুষের মধ্যে আরো বেশি করে পৌঁছে দেওয়া যায় সেটা বরাবর ভেবে এসেছেন। তাই তার গানে দেশি ইনস্ট্রুমেন্টের কাজ বেশি, যেমন বাঁশি, সেতার, শরৎ, একতারা, ঢোল, দিলরুবা ইত্যাদি। বিদেশি যন্ত্রের মধ্যে বড় জোর ওই মাউথ অর্গান, গিটার, পিয়ানো কর্ডিয়ান ইত্যাদি। অন্যদিকে রাহুল দেব বর্মনের সুরে পাশ্চাত্য প্রভাব বেশি করে ধরা পড়তে লাগলো। গানে ব্যবহৃত হলো পাশ্চাত্য বাদ্যযন্ত্র। দেশি সঙ্গীতের মধ্যে বিদেশি কালচার মিশে দেওয়ার চেষ্টা তিনি করতে থাকলেন, যেটা এস ডি বর্মনের পছন্দ ছিল না। তাই প্রাণাধিক প্রিয় ছেলেকে বারবার বলতেন, গানের সুরকে প্রথমাধিকার দাও। রাহুল দেব বর্মন জানতেন তার স্টাইল বাবা পছন্দ করতেন না, কিন্তু পঞ্চমবাবু যে ঠিক করেছেন ভারতের সঙ্গীতের চিরাচরিত প্রথাকে ভেঙে চুরে নতুন এক যুগের সূচনা করবেন। তাই পিতা পুত্রের সুরে ফারাক বা বৈপরীত্য ভালোভাবে ধরা পড়তে লাগলো। পঞ্চমবাবু সুরে তখন অলরেডি চিঙ্গারি কৈভারকে, ইয়ে কেয়া হুয়া ইত্যাদি গান বিখ্যাত হয়ে উঠেছে। শচীন কর্তা অতটা গুরুত্ব দিয়ে ছেলের গান শোনেননি। এমন সময় একদিন শচীন কর্তা মর্নিং ওয়াকে বেরিয়েছেন, হঠাৎ কানে এলো, ওই দেখ আর ডি বর্মনের বাবা। ছেলের প্রতি যতই রেগে থাকুন না কেন, বাইরে ছেলের প্রশংসা শুনে বাবার বুক গর্বে ফুলে উঠবে না এমন হয়? ঘরে এসে স্ত্রী মীরা দেবীকে সবটা বললেন। তখন মীরা দেবী তার হাতে তুলে দিলেন ছেলের সুর দেওয়া বিখ্যাত সব গানের ক্যাসেট। গান শুনতে শুনতে ছেলের প্রতি সব রাগ অভিমান যেন বাবার মুছে যাচ্ছিল। নিজের ছেলেকে 4 বছর বয়স থেকে গুরুর মতো সঙ্গীত সাধনা করিয়েছেন। ছেলের সুর শুনে তাই চোখে জল চলে এলো শচীন কর্তার। রাহুল দেব বর্মন একটা সাক্ষাৎকারে জানিয়েছেন, শেষ পর্যন্ত বাবা আমাকে নিয়ে গর্ববোধ করলেন। প্রাতঃভ্রমণ থেকে ফিরে একদিন বাবা বললেন, আজ আমি খুব খুশি হয়েছি। এতদিন লোকে আমাকে এস ডি বর্মন বলেই জানতো, অথচ আজ কেউ একজন আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ওই দেখ আর ডি বর্মনের বাবা যাচ্ছেন। বাবা ছেলের কাছে গর্ববোধ করবেন, এর থেকে বড় সাফল্য এক ছেলের কাছে আর কি বা হতে পারে বলুন? তখন অলরেডি বাবার সঙ্গে ছেলের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। একদিকে শচীন কর্তা তার ভাটিয়ালি সুরে, মেঠো সুরে মানুষকে বোধ করিয়ে রাখছেন, অন্যদিকে ইউথ জেনারেশনকে নতুন ধরনের গান উপহার দিয়ে যাচ্ছেন আর ডি বর্মন। একই কাজে এমন সুস্থ প্রতিযোগিতা কজন পিতা পুত্রের ভাগ্যে জোটে বলুন? তবে রাহুল দেব বর্মন যতই নতুনত্বের সন্ধানে ছুটে চলুন না কেন, শেষ পর্যন্ত মানে জীবনের শেষ সময়ে নিজের গুরু মানে বাবার কাছে আশ্রয় নিতে হলো তাকে। যখন তিনি আর কাজ পাচ্ছেন না বলিউডে, নিঃসঙ্গ অবস্থায় দিন কাটিয়ে যাচ্ছেন, তখন একটা সিনেমার কাজ পেতে বাবাকেই স্মরণ করলেন পঞ্চমবাবু। যে সিনেমার গানে সুর দিয়ে জীবদ্দশায় তার চূড়ান্ত সাফল্য দেখে যেতে পারলেন না আর ডি বর্মন, সেই 1942 আ লাভ স্টোরি সিনেমায় ব্যবহার করলেন বাবার মেঠো সুর। আর এভাবে নিজের ছেলের গানের মধ্য দিয়ে বেঁচে থাকলেন বাবা এস ডি বর্মন। আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেল মানে সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।